মেজর রনো, আপনি সারা রাত এখানে বসেছিলেন? গমগমে গলায় মুখ তুলে উপরে তাকালো রনো। ডক্টর নেহাল উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে। রনো দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, একবার দেখতে পারি ক্যাপ্টেন? ডক্টর নেহাল মাথা ঝাঁকালো। অনুমতি পেয়ে রনো কম্পিত গলায় বলল, থ্যাঙ্কস এ লট ক্যাপ্টেন নেহাল। রনো দৌড়ে আইসিইউ এর কাচের দরজার সামনে দাঁড়ালো। ছোট জানালা দিয়ে দেখা যাচ্ছে মেজর দুর্জয়ের শীতল ক্ষতবিক্ষত দেহ। চপল ছেলেটা আজ কেমন নীরব, নির্ভর আর নিথর। শ্বাস চলছে কৃত্রিমভাবে। পুরো শরীরে সাদা ব্যান্ডেজের আবরণ, পায়ে মোটা মোটা ব্যান্ডেজ, মাথার খুলি পুরোটাই ঢাকা। মনের অজান্তেই রনোর চোখ ডিঙিয়ে জল গড়ালো। মনে পড়ল প্যারেড মাঠের কথা। তুই সবসময় ক্যাপ খুলে হাতে নিয়ে ঘুরিস কেন? কর্নেল মেজবা দেখলে পানিশমেন্ট করবে। রনোর কথায় হো হো করে হাসলো দুর্জয়। অতঃপর বুড়ো আঙুল দেখিয়ে বলল, যা করার করুক, আমি রাজি। তাও ক্যাপ পরবো না, আমার মাথা গরম হয়ে যায়। চান্দিতে বাতাস লাগে না। এসব কঠিন ধরাবাঁধা নিয়ম একদম পছন্দ নয় আমার। হুজুগে এসেছিলাম, এখন পস্তাচ্ছি। এত শৃঙ্খলার মধ্যে কোনো মজা নেই। আসল মজা উড়ে বেড়ানোর মাঝে। একদিন ঠিক এসব শক্ত শক্ত নিয়ম কানুন শৃঙ্খলাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমি পালিয়ে যাব, দেখিস। বলেই প্রাণ খুলে শব্দ করে হেসে উঠল দুর্জয়। দুর্জয়ের সেই হাসির কারণ কানে বাজতে থাকলো অনবরত। রণ নিজেকে ধরে রাখতে পারল না। শক্ত খোলস গালে পড়ল। রণ শব্দ করে কেঁদে উঠল আর বলে উঠল, এত বড় ব্যান্ডেজ পরে কিভাবে শুয়েছিস তুই? তোর অস্থির লাগছে না? তাড়াতাড়ি উঠে খুলে ফেল না সব। আর কত ঘুমাবে? ডক্টর নেহাল রণর পিঠে চাপড় দিয়ে সহানুভূতির আওয়াজে বলল, কাঁদবেন না, আল্লাহ সহায় আছে। তেমন কোনো বিশেষ ড্যামেজ হয়নি। এই ঢের উপরওয়ালা রাখলে মানুষের চক্রান্তে কি আসে যায়। রণ নিজেকে সামলে চোখ মুছে বলল, আমি একটু হেডকোয়ার্টারে যাব। ক্যাপ্টেন আদিল আর রেহানকে ইনফর্ম করবেন যাতে ওরা এখানে আমি না ফেরা পর্যন্ত অপেক্ষা করে। নেহাল মাথা ঝাঁকিয়ে সায় জানালো। রণ আর এক পলক অচেতন দুর্জয়কে দেখে হনহন করে বেরিয়ে গেল। আর্মিদের তৎপরতায় ভীত শঙ্কিত হলো উপজেলা থানা ওসি। নিজের চেয়ার বাঁচাতে অহন্য হয়ে খুঁজতে লাগলো ট্রাক ড্রাইভারকে। পুরো ট্রাকে তল্লাশি চালিয়ে চালককে নাম ঠিকানা ড্রাইভিং লাইসেন্স কিচ্ছুটি পাওয়া যায়নি। ইটগুলোও কেউ আনার জন্য ভাড়া করেনি এই ট্রাক। সার্বিক তত্ত্বাবধানে পরিষ্কার হয়েছে ড্রাইভার ইচ্ছে করে মেজরকে চাপা দিয়েছে, নয়তো এমনভাবে অ্যাক্সিডেন্ট হবার প্রশ্নই আসে না। এখন শুধু ড্রাইভারকে উত্তম মাধ্যম দিয়ে তার থেকে জানতে হবে এর পেছনে কার হাত এবং সে কেন বা কোনো শত্রু এই মেজরকে এভাবে জিপ সমেত পানিতে ফেলেছে। ইতিমধ্যে ট্রাক থেকে কিছু ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে সক্ষম ইন্টেলিজেন্স টিম। সেই সাথে ইটভাটায় যোগাযোগ করে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করা গেছে উক্ত ড্রাইভারকে। গোয়েন্দা বাহিনী টানা 3 দিনের চেষ্টায় সফল হয়েছে উক্ত ড্রাইভারের সন্ধানে। তারা চোট লাগিয়েছে সেখানে, কিন্তু উক্ত স্থানে পৌঁছাতে সকলের চোখ কোটর ছেড়ে বেরিয়ে এলো। ট্রাক ড্রাইভারকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। ড্রাইভারের চোখগুলো উল্টে রয়েছে, ঠোঁট গলিয়ে রক্ত ঝরছে, সেই সঙ্গে বুকে 9-10টা চাকুর আঘাত। ইন্টেলিজেন্স অফিসার ড্রাইভারের পুরো শরীর নজর বোলালো, অতঃপর হাঁটু মুড়ে বসলো। মৃত ড্রাইভারের হাতটা মুঠো পাকানো। উপস্থিত অফিসারের থেকে একটা হ্যান্ড গ্লাভস আর ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দক্ষ অফিসার নজর নিবদ্ধ করলো হাতে। মুহূর্তেই ফুটে এলো হাসি। অপরাধী কখনো না কখনো নিজের অপরাধের চিহ্ন ফেলে যায়। অফিসার তাচ্ছিল্য হেসে আদেশ দিল, পোস্টমর্টমের ব্যবস্থা করো। আর ডক্টরকে বলো নখের নিচে যে চামড়াটা আছে সেটা টেস্ট করে আমাকে কালই রিপোর্ট পাঠাতে। মির্জাবাড়ি এখনো নিষ্প্রাণ নিস্তব্ধ। বাড়িতে চুলা জ্বলে না, কেউ জলটুকু স্পর্শ করে না। চামেলি আর তহুরা মাঝে মাঝে সকলের প্রাণ বাঁচানোর তাগিদে ভাত রান্না করে, কিন্তু সেই ভাত কেউ স্পর্শ পর্যন্ত করে না। সৌম্যের শ্বশুর বাড়ি থেকে প্রতিদিন কেউ না কেউ এসে রেনুমা, শায়লা আর দেওয়ান মির্জাকে সান্ত্বনা দেয়। মৌনতার নাগাল পায় না তারা। বোকা মেয়েটা নিজেকে সারাক্ষণ বন্দি করে রাখে। আজ 4 দিন ধরে একইভাবে নিজ কক্ষে বন্দি হয়ে পড়ে আছে সে। হাজার ডেকেও তার সাড়া পাওয়া যায় না। দরজা ধাক্কালো মেয়েটা অদ্ভুত চিৎকার করে ওঠে। তাই বাড়ির মানুষ তাকে ওভাবেই ছেড়ে দিয়েছে। আজ সকালের একটু পরপরই খাবার আর ফলমূল নিয়ে এলো নোমান। মুখে আলগা বেদনার ছাপ,
কিন্তু সুন্দর চোখজোড়ায় খুশির ঝিলিক। নোমান বসার ঘরে ফলমূল রেখে অনুকে ডাক দিল। বাড়ির সবার হালচাল জিজ্ঞেস করলো। এমন সময় অনু কপাল কুঁচকে বলে উঠল, কি ব্যাপার ভাইয়া, তোমার গলার নিচে কিসের দাগ? এত গভীরভাবে কিভাবে আঁচড় লাগলো? ডক্টর দেখিয়েছো? ট্রিটমেন্ট না করলে তো ইনফেকশন হয়ে যাবে। অনুর কথায় নোমান থতমত খেল। অধিক তাড়াহুড়োতে ব্যান্ডেজ লাগাতে ভুলে গেছে সে। নোমান তাৎক্ষণিক গলা ঢেকে বলে উঠল, বিড়াল খামচেছে বুঝলি, নতুন একটা বিড়াল অ্যাডপ্ট নিয়েছে। অনু আরেকটু অবাক হয়ে বলল, বিড়ালে তোমার সাংঘাতিক ফোবিয়া। বিড়ালের লোমে তো তোমার অ্যালার্জি আছে। নোমান মনে মনে ক্ষিপ্ত হলো অনুর উপর। ইচ্ছে হলো অনুর গলাটি টিপে ধরে এখনই হারামজাদি মেয়েটাকে চিরতরে চুপ করিয়ে দিতে, কিন্তু নিজেকে সংযত করলো নোমান। সে মৃদু হেসে বলল, আরে ওসব আর নেই এখন। বলেই কথা ঘুরিয়ে ফেলল। তোর শাশুড়ি কোথায়? ওনার শরীরের কি অবস্থা? অনু এবার একটু মিয়ে গেল, মন ভার হলো তার। এমন সময় রেনুমার বোন রুলি এসে বলে উঠল, আমার বোন আর কি এখন ভালো থাকতে পারবে বাবা? ছেলেকে হারিয়ে সে কিভাবে ভালো থাকবে বলতো? রণ বেঁচে নেই ভেবেই রুলি কেঁদে বুক ভাসালেন। ভাগ্নে মরল সেই শোকে নাকি মেয়ের সাথে বিয়ে হলে মেয়ের কপালে কি ঘটতো তা ভেবে কাঁদলে বোঝা গেল না। কোয়েল মিছেমিছি চোখ মুছে বলে উঠল, আমরা কেউ ভালো নেই ভাইয়া, তাই কেমন আছো সব জিজ্ঞেস করবেন না। নোমানের সঙ্গে তনুও এসেছিল। তার থেকেই চোখ থেকে জল গড়ায়। ভালোবাসাটা একতরফা হোক, কিন্তু সে ওই মানুষটাকে ভালো তো বেসেছিল। তনু একবার মৌনতার ঘরটার পানে তাকালো। মেয়েটার মনে কি চলছে ভেবেই তনু আটকে এলো। তনু রোমানকে ফেলে সিঁড়ি ধরে ওপরে উঠলো, অতঃপর মৌনতার ঘরের সামনে এলো, ডাকলো, মৌনতা, একটু কথা বলবে আমার সঙ্গে? সাড়া এলো না। তনু কান পাতলো, দরজায় কেমন গোঙানোর আওয়াজ আসছে। তনু কপাল কুঁচকালো। সে দৌড়ে রনর ঘরে গেল। এরপর ব্যালকনিতে এসে ডাকলো, মৌনতা। মৌনতার ঘরের জানালা দিয়ে নজর স্থির করে চিৎকার উঠল তনু। আল্লাহ, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। মৌনতা গলায় ফাঁসি দিয়েছে। তনুর চিৎকার মুহূর্তেই কাঁপিয়ে তুলল পুরো মির্জাবাড়ি। শায়লার কর্ণকুহরে এই আতঙ্কবাণী পৌঁছাতেই পরিমরি করে চিৎকার করে দোতলায় মৌনতার কক্ষের দরজার সামনে এসে গড়াগড়ি দিলেন তিনি। অতঃপর বিলাপের স্বরে কাঁদতে লাগলেন। এরপর দরজায় জোরে জোরে ধাক্কাতে লাগলেন। মাহির, মুইন আর সৌম্য সমানে দরজা ধাক্কিয়ে চলেছে, কিন্তু শক্ত মোটা কাঠের দৈত্যকার দরজাটিকে কেউ এক বিন্দু হেলাতে পারল না। নোমানের বুক কেঁপে উঠল তনুর চিৎকারে। সে কিছুক্ষণ হতভম্ব দাঁড়িয়ে থেকে দৌড়ে মৌনতার ঘরের দরজার সামনে এলো। এরপর এলো পাথারিয়ে একের পর এক ঘুষি মারল দরজায়। দরজা নড়ল এবার অল্প, কিন্তু নিদারুণভাবে ক্ষতবিক্ষত করল নোমানের হাত। তবুও নোমান থামল না। রক্তাক্ত হাত দিয়েই উন্মাদের ন্যায় দরজায় আঘাত করতে লাগলো। আকাশ কোথা থেকে যেন খুঁজে একটা কুড়াল নিয়ে এলো। রেনুমা আজ নিজের জীবনের আশা ছেড়ে দিয়ে চিৎকার করে ওপরওয়ালার উদ্দেশ্যে ক্রন্দনরত গলায় বললেন, আর বাঁচতে চাই না মাবুদ, এবার অন্তত নিয়ে যাও। এসব সহ্য করার ক্ষমতা তো আর নেই। দেওয়ান মির্জা বুকের ব্যথার নিজ ঘরে বিছানায় অবশ হয়ে পড়ে রইলেন। আজকাল বড্ড অনুভূতিহীন হয়ে পড়েছেন তিনি। সমস্ত দুর্ঘটনা কোনো পাপের নির্মম কর্মফল বলে মনে হয় তার কাছে, কিন্তু পাপটা কি তার উত্তরণ করতে পারে না? আকাশের থেকে কোড়াল নিয়ে একের পর এক শক্ত কোপ বসালো নোমান। নোমানের বলিষ্ঠ হাতের শক্তিতে আর টিকতে পারল না শক্ত দরজাখানা, ভেঙে গেল। নোমান কোড়াল ছুঁড়ে ফেলে মৌনতার দিকে দৌড়ে গেল। হামলে মৌনতার পাজোড়া চেপে ধরে বুকের সাথে মিশিয়ে উঁচু করে ধরল। সৌম্য, মুইন কোনোভাবে গলার ওড়না কেটে নিচে নামালো মৌনতাকে। ইতোমধ্যে মৌনতার গলা লাল হয়ে উঠেছে, ঠোঁট গলিয়ে মোটা রক্ত ধরা গড়াচ্ছে। শায়লা মেয়ের মাথা বুকে জড়িয়ে হাউমাউ করে চিৎকার করে উঠলেন, কিন্তু মৌনতা জ্ঞানহীন। সৌম্য মৌনতার গালে চাপড় দিয়ে ডাকলো, এই মৌনতা, বোন বোন আমার চোখ খোল। দেখ আমরা কিভাবে ভীতু হয়ে আছি তোকে হারিয়ে ফেলার ভয়ে। চোখ খোল মৌনতা, চোখ খুলবি না? মাহির মৌনতার হাত চেপে ধরে শব্দ করে কেঁদে উঠল। তনু দৌড়ে এসে
পালস চেক করে জানালো, পালস চলছে, দ্রুত হসপিটালে নিতে হবে ওকে। আর সময় অপচয় করলো না কেউ। নোমান ফ্যাকাশে মুখে মৌনতাকে পাজা কোলে তুলে ছুটল নিচে। এরপর নিজের গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে হসপিটাল অভিমুখে চলল। নোমান চারপাশে কোনো কিছু না খেয়াল করে নিজের জীবন বিপন্ন করে 1 ঘন্টার মধ্যে মৌনতাকে নিয়ে হসপিটালে এলো। মৌনতা এখনো অচেতন। হসপিটালে পৌঁছাতেই নোমান গর্জে উঠল। ডক্টর, নোমানের গর্জনে থরথর করে কাঁপল উপজেলা হসপিটাল। সেই সঙ্গে বসে থাকা কাকের পাল টানা মেলে উড়ে পালালো। দৌড়ে এলো ডক্টর, নার্স আর স্ট্রেচার সমেত ওয়ার্ড বয়। নোমান মৌনতাকে স্ট্রেচারে তুলে রক্তচক্ষু আর ভেজা কম্পিত গলায় আঙুল তুলে সকলকে শাসিয়ে বলে উঠল, যদি মৌনতা সাবেরের কিছু হয় কাউকে বাঁচাবো না আমি, কাউকেই না। একদম তুলোর মতো উড়িয়ে দেবো শূন্য বাতাসে। নোমানের হুঙ্কারে ফাঁকা ঢোক গিল নার্স। এরপর স্ট্রেচার নিয়ে ছুটল এমার্জেন্সিতে। 2 দিন বাদে দুর্জয়ের জ্ঞান ফিরল। দুর্জয়ের জ্ঞান ফিরতেই রনর কাছে খবর পাঠানো হলো। খবর পাওয়া মাত্র দৌড়ে ছুটল রন। এক দৌড়ে আইসিইউ কেবিনের সামনে এসে দাঁড়ালো। ফাঁকা কাচের অংশ দিয়ে দেখলো উপস্থিত ডক্টর লাইফ সাপোর্ট খুলে নিচ্ছেন। মুখের অক্সিজেন মাস্ক সরাতেই দুর্জয় ফ্যাসফ্যাসে গলায় ডক্টরকে শুধালো। মেজর রণ কোথায়? রণ দরজা ঠেলে ভেতরে ঢুকে দুর্জয়ের বেডের পাশে দাঁড়ালো। অতঃপর দুর্জয়কে শক্ত জড়িয়ে ধরে বলল, আমি তোর খুব কাছে, যতটা কাছে থাকলে তুই যা মাত্র আমাকে পাবি। দুর্জয় মলিন হাসল। এরপর কাটাছেঁড়া ব্যান্ডেজওয়ালা হাতটা রণর প্রশস্ত পিঠে বুলিয়ে বলে উঠল, বক বক করে তোর মাথা কাবার জন্য বিধাতা আবার আমাকে বাঁচিয়ে পাঠালো। মরে গেলে খুশি হতি, তাই না? খুব দুঃখিত রে, তোকে খুশি করতে পারলাম না। চরম আক্ষেপ হচ্ছে। দুর্জয়ের কথায় ফুপিয়ে কেঁদে উঠল রণ। বলল, আমি তোর সকল বকবক কান পেতে শুনতে রাজি আছি। তুই ইচ্ছে মতো আমাকে প্রশ্ন জিজ্ঞেস কর, আমি সবগুলোর উত্তর দেব। দুর্জয় রণকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে উঠল, আমি তোর বউ নই, এত শক্ত করে জড়িয়ে ধরতে হবে না, বুকে ব্যথা। রণ আলগোছে সরে পাশের চেয়ারে বসলো। এরপর বলল, কেন মরতে এসেছিলে আমাদের গ্রামে বলতো? তোদের সাথে সময় কাটাতে ইচ্ছে করছিল, কিন্তু পাষণ্ড ট্রাক ড্রাইভার আমার সাথে শত্রুতা দেখালো। বড্ড নিষ্ঠুর সে, ইচ্ছে করেই আমাকে চাপা দিল। ভাগ্যিস জিপের আগেই ঝাঁপ দিয়েছিলাম, নয়তো এতক্ষণ আকাশের টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হয়ে যেতাম। রণ কপাল কুঁচকালো। ঘটনা আরেকটু সাফ হলো। দুর্জয় অধীর হয়ে জিজ্ঞেস করলো, কে করেছে এই কাজ জানতে পেরেছিস? রণ মাথা দোলালো অল্প। এরপর বলল, জানি, তোকে যে চাপা দিয়েছে তার ডেড বডি পাওয়া গিয়েছে। মেইন কালপিটকে আইনের হাতে তুলে না দিয়ে তুই নিজেই মেরে ফেল রণ। আইনের অনেক ফাঁক ফোকর। এসব রাঘব বোয়াল সেই ফোকর গলিয়ে নিঃশব্দে পালিয়ে যায়, এরপর ফিরে আসে আরো দুর্ধর্ষ রূপে। রণ ভ্রু উঁচু করে দুর্জয়ের কাতর ক্লান্ত ক্ষতবিক্ষত মুখটা দেখল। এরপর দ্বিধা নিয়ে বলল, দেশ এবং দেশের মানুষকে রক্ষা করা আমার কাজ। কারোর প্রাণ আমি চাইলেও নিতে পারি না, বিবেক বাধা দেয়। আমি কোনো খুনি হতে চাই না। ডক্টর এসে রণকে অনুরোধ করলো দুর্জয়কে আর কথা বলতে না দিতে। এই মুহূর্তে এত কথা তার জন্য বিপজ্জনক। রণ বুঝলো। সে দুর্জয়ের হাত ছেড়ে উঠে দাঁড়ালো। দুর্জয় ছোট ধীর গলায় বলে উঠল, খুব শীঘ্রই কোনো এক অপারেশনে আবার তোর টিমমেট হব। আমাকে ছাড়া মিশনে যাস না, 2 বছর খুব বোর লাগবে, একাকিত্ব পুরোপুরি গ্রাস করবে। কথাগুলো বলতে বলতে দুর্জয়ের গলা রোধ হয়ে এলো। নিজের ভগ্ন হাত, ব্যান্ডেজ করা মাথা আর স্লিং ঝোলানো পা জোড়ায় নজর বুলিয়ে দুর্জয় বলে উঠল, চাইলেও মাস 6 হাঁটতে পারবো না, তাই না? এভাবে কি হাঁটা যায়? রণ কোনো জবাব দিতে পারল না। ডক্টর সান্ত্বনার বুলি আউড়িয়ে উত্তর দিলেন, আপনি নিশ্চিত থাকুন মেজর, খুব শীঘ্রই আপনি মাঠে ফিরে যেতে পারেন। রণ আর দাঁড়ালো না। মৌনতাকে দেখার জন্য তার বুকটা খা খা করছে। তার মৃত্যু সংবাদে মিঠা কেমন রিয়াক্ট করবে রণ তা জানে। মৌনতা দিন রাত কিভাবে কাটছে সেটাও অজানা নয় রণর। মিঠা কেঁদে কেটে শরীরের কি হাল করেছে তা ভেবেই শিউরে উঠল রণ। সে তার আত্মতুল্য প্রাণের শরীরকে খুব করে চেনে। আরো বেশি পাগলিটাকে অপেক্ষা করালো হয়তো সে প্রাণেই বাঁচবে না। ঘড়িতে সময় পরোক্ষ করলো রণ। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন থেকে ফতেহপুর যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগবে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ভোর রাত হয়ে যাবে। রণ তাড়াহুড়া করে বেরিয়ে গেল। এরপর একটা ট্যাক্সি ধরে চলল বাস স্ট্যান্ডে।
বাসে উঠে কদমতলী যেতে পারলেই বাকিটা পরে দেখা যাবে। রণ প্রায় রাত 3টার দিকে মির্জাবাড়ির গেটের সামনে এসে উপস্থিত হলো। গেটটা খোলা, তালা দেয়া হয়নি। বাড়ির মানুষের এতটা অন্যমনস্ক আচরণে তার মেজাজ বিগড়ালো। চারপাশে এত বিপদ ঘুরে বেড়াচ্ছে, অথচ বাড়ির মানুষ এত বড় অসচেতন। রণর নজর হঠাৎ আটকালো কালোর শুয়ে থাকা স্থানটায়। জায়গাটা ফাঁকা দেখেই বুকটা কেঁপে উঠল, চোখ দুটো জলে ভরে উঠল। রণ আলগোছে বাড়ির ভেতর ঢুকলো। বাড়ির প্রধান দরজা খোলা দেখেও রণ আরেকটু ভ্রুকুটি করলো। সে চোখ মুখে সন্দিহান ভাব ফুটিয়ে সিঁড়ি ধরলো। এদিকে পানি পিপাসায় গলা কেটে চৌচির হলো কোয়েলের। সে ঘুম ঘুম চোখে ঘর থেকে বেরিয়ে এলো। পেটের ভেতরেও কেমন গুড়গুড় করছে। রাতে কারোর খাওয়া দাওয়া হয়নি। মৌনতাকে নিয়ে সকলেই জেলা হসপিটালে গিয়েছে। উপজেলায় মৌনতার চিকিৎসা হয়নি। ওড়নার শক্ত চাপে গলার রক্তনালী ছিঁড়ে গেছে, সেগুলো দ্রুত অপারেশন প্রয়োজন। গাড়িতে শুধু তারা, মা, মেয়ে আর বৃদ্ধ দেওয়ান মির্জা। ঘুম চোখে হঠাৎই কোয়েলের নজর গেল সিঁড়ির পানে। সেখানে আবছা একটা ছায়া দেখে কোয়েলের ঘুম উবে গেল। চোর মনে করে দ্রুত পায়ে এগিয়ে সিঁড়ির কাছে আসতেই চাঁদের হলদেটে আলোয় রণর মুখ পরিষ্কার হলো। কোয়েল চমকে উঠল, থরথর করে কেঁপে উঠল তার হৃৎপিণ্ড। কোয়েল চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী বড্ড স্বার্থপর। কোয়েল কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। রণর শরীরের হসপিটালের গন্ধে কোয়েল আরেকটু ভয়ে সিটিয়ে উঠল। তার মস্তিষ্ক হুলস্থুল ঘুরছে, শরীর অবশ ভর শূন্য। কয়েকদিন আগের মৃত মানুষ রাতের আধারে ঘুরে বেড়াচ্ছে ভাবতেই কোয়েলের শরীর কাঁটা দিল। সে রণর আত্মাকে ছুঁয়ে দেখতে চাইল, পারল না। মুখ থুবড়ে সিঁড়িতে পড়ে গেল। রণ তাকে ধরল না পর্যন্ত, শুধু কপাল কুঁচকে কোয়েলের পানে তাকিয়ে নিঃশব্দে সরে গিয়ে বলে উঠল,